সপ্তাহের ছুটির দিন শনিবার শেয়ার বিজনেস 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা একটি বিশেষ প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমরা জানাবো যে ব্যাংক সেক্টরের 7টি ব্যাংকের তথ্য। এর ভিতরে 2টি ব্যাংক নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে এবং 5টি ব্যাংক হতাশ করেছে। এখন কিন্তু সাম্প্রতিক সময়ে যে ঊর্ধ্বমুখী একটা প্রবণতা রয়েছে পুঁজিবাজারে, সেখানে কিন্তু ব্যাংক খাত নিয়ে একটি বড় ধরনের চাহিদার সৃষ্টি হয়েছে, যার ফলে কিছু কিছু ব্যাংক কিন্তু প্রায় 100% পর্যন্ত মুনাফা দিয়েছে, আবার কোনো কোনো ব্যাংক কিন্তু বিনিয়োগকারীদের ধসিয়ে দিয়েছে। সেই আলোকে আমরা আজ 7টি ব্যাংক নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা এই ব্যাংকগুলো সম্পর্কে 2টি প্রতিবেদন দেখব। প্রথমেই যেই প্রতিবেদনটি দেখব সেটি হলো লাভ থেকে লোকসানে 5 ব্যাংক। শেয়ার বাজারে তালিকাভুক্ত যে 36টি ব্যাংক রয়েছে, তার মধ্যে 31টি ব্যাংক এরই মধ্যে চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে। এর মধ্যে 5টি ব্যাংক মুনাফা থেকে লোকসানের মুখে পড়েছে। ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এক্সিম ব্যাংক, এনআরবি ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। আমরা এখন শুধু এই প্রতিষ্ঠানগুলো কতটা লোকসান গুনেছে সেগুলো দেখব। পরবর্তীতে আমরা এর বিশ্লেষণগুলো দেখব, যে এর ফান্ডামেন্টাল কিছু অবস্থান তুলে ধরব। প্রথমেই দেখব যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কিন্তু দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান হয়েছে 9 টাকা 24 পয়সা। আগের বছর একই সময়ে যেখানে শেয়ার প্রতি আয় ছিল 44 পয়সা। অন্যদিকে আইএফআইসি ব্যাংক দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান গুনেছে 3 টাকা 27 পয়সা। আগের অর্থ বছর একই সময় যেখানে আয় ছিল 12 পয়সা শেয়ার প্রতি। এরপর এক্সিম ব্যাংক, এই প্রতিষ্ঠানটির কিন্তু শেয়ার প্রতি লোকসান হয়েছে 8 পয়সা। আগের বছর একই সময় যেখানে 90 পয়সা আয় ছিল। অন্যদিকে অর্থাৎ এক্সিম ব্যাংকের শেয়ার প্রতি লোকসান হয়েছে 8 পয়সা আগের অর্থ বছর, যেখানে 90 পয়সা আয় ছিল। অন্যদিকে এনআরবি ব্যাংক, এই প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে 1 টাকা 29 পয়সা। আগের বছর একই সময়ে যেখানে শেয়ার প্রতি আয় ছিল 13 পয়সা। সর্বশেষ সোশ্যাল ইসলামী ব্যাংক, এই প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে 2 টাকা 93 পয়সা। আগের বছর একই সময় যেখানে 33 পয়সা আয় ছিল। এখন যে 2টি ব্যাংক নিয়ে সবচেয়ে বড় ধরনের ভালো খবর রয়েছে, সেটা হলো 2টি ব্যাংকে যে দুটি ব্যাংক ঘুরে দাঁড়ালে শেয়ার দরে কি প্রভাব পড়বে। আপনারা জানেন যে এরই মধ্যে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছিলেন যে 2টি ব্যাংক ভালো অবস্থান অর্থাৎ ঘুরে দাঁড়াচ্ছে, একটি ভালো খবর। সেটার ভিত্তিতে পুঁজিবাজারে এই ব্যাংক দুটির কি প্রভাব পড়তে পারে, এই প্রশ্নটা কিন্তু বিনিয়োগকারীদের মনে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে ডক্টর হাসান এস মনসুর জানিয়েছেন যে ইসলামী ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ঘুরে দাঁড়াতে শুরু করেছে। ব্যাংক দুটির উপর থেকে ঋণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টিও বিবেচনাধীন রয়েছে। অর্থাৎ এই ফলে কিন্তু নতুন করে আকর্ষণ সৃষ্টি করবে, বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করছে এই ঘোষণাটা। কারণ দীর্ঘদিন ধরে যে চাপের মুখে থাকা এই 2টি ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ কমে গিয়েছিল। এখন পুনরুদ্ধারের যে স্পষ্ট বার্তা এবং নিয়ন্ত্রক সংস্থার ইতিবাচক অবস্থান বাজারে আস্থার সঞ্চার করতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, যদি নিষেধাজ্ঞা শিথিল করা হয় এবং আর্থিক প্রতিবেদন ইতিবাচক অগ্রগতি প্রতিফলিত হয়, তাহলে ইসলামী ব্যাংক এবং ইউসিবির শেয়ার দরে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যেতে পারে। বিনিয়োগকারীদের জন্য এটি হতে পারে একটি মনস্তাত্ত্বিক টার্নিং পয়েন্ট, যা ব্যাংকিং সেক্টরে অন্যান্য দুর্বল ব্যাংকের শেয়ারের প্রতিও আস্থা ফেরাতে পারে। তবে তারা একই সঙ্গে সতর্ক করেছেন, শুধুমাত্র ঘোষণার ভিত্তিতে নয়, বাস্তব অগ্রগতি আর্থিক স্থিতিশীলতার প্রমাণ দিলেই এবার শেয়ার দরে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। অর্থাৎ আপনারা যেই খবরটি শুনলেন, রাতারাতি বিনিয়োগ করে ফেললেন, সেটাও না। তাদের এই বিষয়গুলো দেখতে হবে, আর্থিক অগ্রগতি দেখতে হবে, বাস্তবতার সাথে মিল আছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে। তবে সামগ্রিকভাবে যে গভর্নরের বক্তব্য, ব্যাংক খাতে কাঙ্ক্ষিত সুশাসন প্রতিষ্ঠা দুর্বল ব্যাংকের একীভূতকরণের মাধ্যমে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে, যা পুরো পুঁজিবাজারের জন্যই কিন্তু ইতিবাচক বার্তা হিসেবে দেখা যেতে পারে। সুতরাং এই খবরগুলো কিন্তু পুঁজিবাজারের জন্য খুবই পজিটিভ খবর। এখন আমরা দেখব যে প্রথমেই দেখি, যদি লাভজনক প্রতিষ্ঠানের মধ্যে ইসলামী ব্যাংকের যে ফান্ডামেন্টাল অবস্থান, সেটা হলো 1 বছর আগে থেকে কিন্তু প্রতিষ্ঠানটি প্রফিট দেওয়া শুরু করেছে। দেখেন 40.49% রিটার্ন দিয়েছে 1 বছর আগে। সেখানে গত 6 মাসে কিন্তু রিটার্ন দিয়েছে 6.26%। অর্থাৎ 1 বছর আগে যারা
এই শেয়ারটি ধারণ করেছেন তারা কিন্তু 40% মুনাফা গুনেছেন। গত 6 মাসে অবশ্য যে শেয়ার বাজারে একটা ধাক্কা পড়েছিল সেই ধাক্কার মধ্যেও কিন্তু 6.26% পজিটিভ রিটার্ন দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রথম প্রান্তিকে দ্বিতীয় প্রান্তিকে আয় থাকলেও তৃতীয় প্রান্তিকে কিন্তু কিছুটা লোকসান গুনেছে। তবু এই যে গভর্নরের ঘোষণা এর ফলে যদি তাদের ঋণের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় তাহলে কিন্তু এর একটা পজিটিভ প্রভাব পড়বে সেটাই কিন্তু বোঝা যাচ্ছে। পি রেশিও কিন্তু ঝুঁকি মুক্তই বলা যায় 11.59। অন্যদিকে এরপরে যে ব্যাংকটি রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এই ব্যাংকটির কিন্তু 1 বছর আগে পজিটিভ রিটার্ন দিয়েছিল বিনিয়োগকারীদের 18.68% পজিটিভ রিটার্ন। আর গত 6 মাসে 21.35% পজিটিভ রিটার্ন দিয়েছে। প্রতিষ্ঠানটি সর্বশেষ ৳10.80 লেনদেন হয়েছে অর্থাৎ এখনো কিন্তু কেনার নাগালের মধ্যেই রয়েছে। 7.11% পি রেশিও। অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে যদি এইসব শেয়ারে শুরু থেকেই বিনিয়োগ করা যায় তাহলে কিন্তু এই দুটি ব্যাংক থেকে ভালো রিটার্ন নেওয়া সম্ভব। অন্যদিকে এরপরে লোকসানের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেই প্রতিষ্ঠানগুলো খারাপ করেছে এবং এই প্রতিষ্ঠানগুলোর কিছু তথ্য আমরা দেখি যে ১ বছর আগে মার্কেট রিটার্ন ছিল -36.51% নেগেটিভ। গত ৬ মাসে -14.89% নেগেটিভ। এই প্রতিষ্ঠানটি কিন্তু দেখেন প্রথম প্রান্তিকে দ্বিতীয় প্রান্তিকে এই লোকসান গুনেছে এবং দেখেন লাভ থেকে গুনেছে। এইজন্য এই প্রতিষ্ঠানটির প্রতি কিন্তু আগ্রহ হারিয়েছেন। সুতরাং এইসব প্রতিষ্ঠান বিনিয়োগের আগে অবশ্যই এই বিষয়গুলো দেখে নিবেন। অর্থাৎ ৳৪ সর্বশেষ লেনদেন হয়েছে। সর্বশেষ কার্যদিবসেও কিন্তু দরপতন হয়েছে। অন্যদিকে আইএফআইসি ব্যাংক এই প্রতিষ্ঠানটি দেখেন ১ বছর আগে নেগেটিভ রিটার্ন ছিল -24.44% নেগেটিভ রিটার্ন। গত ৬ মাসে অবশ্য নেগেটিভের পরিমাণ কমেছে। তবু এই প্রতিষ্ঠান প্রথম দ্বিতীয় প্রান্তিকে কিন্তু লোকসান গুনেছে। যার ফলে দরেও কিন্তু দ্বিতীয় প্রান্তিকে লোকসান গুনেছে, প্রথম প্রান্তিকে গুনেছে। সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। 4.15 পি রেশিও। এরপরে আমরা যে প্রতিষ্ঠান এক্সিম ব্যাংক যেটা জানেন যে বিএবির সাবেক চেয়ারম্যান যে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ওনার ছিল আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকার ফলে এবং বিভিন্ন ধরনের অনিয়মের কারণে উনি এখন কারাগারে রয়েছে। সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু বিনিয়োগকারীরা এই শেয়ারটির প্রতি আগ্রহ হারিয়েছেন। এখন নতুন করে যে পর্ষদ পুনর্গঠন তারপরে এটাকে দায়িত্ব নেয় এবং এরা ঘুরে দাঁড়াতে পারেনি তার উপর ডিপেন্ড করছে এই প্রতিষ্ঠানটির চাহিদা কেমন বাড়বে বা এই প্রতিষ্ঠান বাজারে কেমন করতে পারে। ১ বছর আগে নেগেটিভ রিটার্ন ছিল -25.30% নেগেটিভ। গত ৬ মাসে কিন্তু -4.62% নেগেটিভ রিটার্ন। প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় করলে দ্বিতীয় প্রান্তিকে কিন্তু প্রতিষ্ঠান লোকসান গুনেছে। এর পি রেশিও 2.66। এরপর যে প্রতিষ্ঠানটি এনআরবি ব্যাংক লিমিটেড এই প্রতিষ্ঠানটিও নানা ধরনের অনিয়মের সাথে জড়িত এবং সেই কারণেই কিন্তু প্রতিষ্ঠানটির প্রতি আগ্রহ হারিয়েছে বিনিয়োগকারীরা। ১ বছর আগে পজিটিভ রিটার্ন ছিল 29.79% নেগেটিভ। গত ৬ মাসে -25% নেগেটিভ। প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় থাকলো, দ্বিতীয় প্রান্তিকে দেখেন লোকসান গুনেছে। সর্বশেষ ৳৯.৯০ দর দাঁড়িয়েছে কমে শেয়ার দর। পি রেশিও 7.33। অন্যদিকে সর্বশেষ যে প্রতিষ্ঠানটি দেখব যে সোশ্যাল ইসলামিক ব্যাংক এই প্রতিষ্ঠানটির দর অবশ্য সর্বশেষ কার্যদিবসে বেড়েছে 1.23%। ১ বছর আগে যেখানে পজিটিভ রিটার্ন দিয়েছিল 10.81, গত ৬ মাসে অবশ্য নেগেটিভ রিটার্ন দিয়েছে -7.81। প্রতিষ্ঠানটি প্রথম প্রান্তিকে ৳১.৪১ লোকসানগুলো দ্বিতীয় প্রান্তিকে আরও বেড়েছে ৳২.৯৩ লোকসান দাঁড়িয়েছে এবং এই প্রতিষ্ঠানটির পি রেশিও 4.18। এই ছিল পজিটিভ এবং নেগেটিভ যে ৭টা শেয়ারের তথ্য। আশা করছি এর থেকে ভালো যেটা মনে করেন আপনারা সেই ভিত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিবেন। তাতে আপনাদের বিনিয়োগ সুরক্ষিত থাকবে। sharebusiness24.com কেবল অর্থ জানি মানে অর্থমূলক বক্তব্য দিয়ে তথ্য দিয়ে থাকে। এখানে কোনো শেয়ারের দর বাড়ানো বা কমানো sharebusiness24.com এর কোনো উদ্দেশ্য নয়। sharebusiness24.com এর যে আলোচনা তার ভিত্তিতে কিন্তু আপনারা বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন না, সেই দায় sharebusiness24.com নেবে না এবং আপনাদের বুঝে নিতে হবে এই আলোচনা থেকে কোন শেয়ারগুলো ভালো, কোন শেয়ারগুলো খারাপ এবং সেই ভিত্তিতে আপনারা দেখে তবেই বাজারে একটি বার্তা দিতে চাই যে এ ক্যাটাগরির এবং ভালো শেয়ার ছাড়া এই বাজারে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া হবে খুবই ঝুঁকিপূর্ণ। কারণ এখনো কিছু দুর্বল শেয়ারের দর লাফিয়ে বাড়ছে। ভালো শেয়ারের দর তলানিতে পড়ে আছে। সেসব শেয়ারে যদি তলানিতে ভালো যে শেয়ারগুলো পড়ে আছে সেগুলোতে যদি দেখে শুনে বিনিয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের মুনাফা যেমন সুরক্ষিত থাকবে তেমনি প্রফিটও চেক করতে পারবেন। দেখেন গত সর্বশেষ কার্যদিবসে ব্যাংক খাতের প্রত্যেক যে কয়েকটি ব্যাংক ছাড়া কিন্তু ম্যাক্সিমাম শেয়ার দর বেড়েছে। যেমন এসবিএসসি ব্যাংক,
অন্যদিকে এনআরবি ব্যাংক, 3 নম্বরে ছিল মিডল্যান্ড ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক এবং ঢাকা ব্যাংক। এই কয়টি ব্যাংক ছাড়া প্রত্যেকটি ব্যাংকের শেয়ার দর বেড়েছে। সুতরাং এখন কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাংক খাতেই হয়তো নতুন জোয়ার আসতে পারে। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো শেয়ার বিজনেস 24.com এর আলোচনা থাকলাম। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমরা নিয়মিতই এই ধরনের তথ্য জানাবো এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেটাও আমাদের মন্তব্য করে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ।